আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 12-এর 3 নম্বর কবিতা বা সনেট, যা লিখেছেন আমাদের বিখ্যাত নাট্যকার এবং সনেট লেখক উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ারের অবদান ইংরেজি সাহিত্যে ঠিক তেমনই যেরকম আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, তো বিশেষ করে নাটকের জগতে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন একজন লিটারারি জায়ান্ট, দৈত্য বলা যায় তাকে সাহিত্যের জগতে, বিশেষ করে নাটকের জগতে। তো আমাদের যদিও ক্লাস 11-এ কিছু নাটক ছিল শেক্সপিয়ারের লেখা, কিন্তু আমরা সেই নাটকগুলোকে নাটকের রূপে পাইনি, আমরা পেয়েছিলাম সেগুলোকে স্টোরির রূপে, যেগুলো ট্রান্সলেট করা হয়েছিল চার্লস ল্যাম্ব মেরিল্যান্ডের দ্বারা। তো যার জন্য শেক্সপিয়ারের নাটক বলতে কি বোঝায় সেটা আমরা এখনো অবধি জানতে পারিনি। যদিও 12-এর পর যদি কেউ কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়ো তাহলে সেখানে তোমরা শেক্সপিয়ারের নাটক অনেক পাবে এবং শেক্সপিয়ারের সনেটও থাকবে ফার্স্ট পেপারে। তো এইবার যেহেতু লিটারেচারে ফার্স্ট পেপারেই সনেট থাকবে শেক্সপিয়ারের, সেই জন্য আমি এই ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র এই বর্তমান সালাই কম্পেয়ার টু আ সামার্স ডে নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, আমি শেক্সপিয়ার সম্পর্কে অনেক কিছু বলবো, সনেট সম্পর্কে অনেক কিছু বলবো, যাতে তোমরা প্রস্তুত হয়ে কলেজে জগতে পা দিতে পারো। যখন কলেজে প্রফেসররা পড়াবেন তখন লাস্ট বেঞ্চে বসে মূর্খের মতো না থেকে যাতে মোটামুটি কিছু আইডিয়া গ্যাদার করে গর্বের সঙ্গে তোমার পাশের বন্ধু বান্ধবীকে বলতে পারো যে না, আমি শেক্সপিয়ার সম্পর্কে অনেক কিছু জানি, তার জন্য আজকের এই ভিডিও। তো সেই জন্য যারা ভাবছো যে সনেটটার বাংলা মানে জানবে বসে, তাদের জন্য এই ভিডিওটা আজকে না। আমি 2 নম্বর ভিডিওতে সনেটটার অন্তর্নিহিত মানে, লাইন বাই লাইন বেঙ্গলি ট্রান্সলেশন, স্টাইল সব কিছু নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আলোচনা করব মেইনলি শেক্সপিয়ারকে নিয়ে এবং সনেটকে নিয়ে। ঠিক আছে, সনেট শুধু 14 লাইনের কবিতা, অক্টেভ সেস্টেটে ডিভাইডেড, এটাই কিন্তু না। ঠিক আছে, সনেটের ভিতরে কি লুকিয়ে আছে তা জানার জন্য আমাদেরকে সনেটের উৎপত্তি স্থলে যেতে হবে এবং তার উৎপত্তি স্থলে গিয়ে দেখবে যে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে। যে কোনো বিখ্যাত সাহিত্যিক, ঠিক আছে, একটা কথা দেখবে, যারা যত বেশি ফেমাস হয় তাদের তত রহস্য থাকে। ঠিক আছে, কারণ হচ্ছে কি হয়, যখনই কেউ ফেমাস হয়ে যাবে তখনই তাকে নিয়ে 10টা লোক কথা বলতে শুরু করবে। যখন 10টা লোক কথা বলতে শুরু করবে তখন 10 রকম কথা বেরোবে। তো আমরা আইজাবের গল্পে দেখেছিলাম রাস্কিন বন্ড সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য সেখানে পেয়েছি। এবং এই যে আজকে যেটা আলোচনা করব, আজকেও দেখবা যে শেক্সপিয়ার সম্পর্কে এমন সব তথ্য বের হয়ে আসছে যেগুলো তোমাদের এতদিন অজানা ছিল। ঠিক আছে, সেই জন্যই বললাম যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে আজকের আলোচনায়। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের টপিকের দিকে, যেখানে আমরা প্রথমে জেনে নেব সনেটের উৎপত্তি এবং তারপরে জানবো উইলিয়াম শেক্সপিয়ার তিনি কে ছিলেন। একটা কথা, আলোচনা করার সময় আমি যেহেতু ভিডিওটা ইউটিউবে আপলোড করছি, সেই জন্য এই ভিডিওটা আমি ধরে নিতে পারি যে শুধুমাত্র বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা দেখবে না। ঠিক আছে, কারণ ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক সবাই তো গিয়ে লিটারেচারই করবে। তো সেই জন্য ভিডিওটা বাংলায় বোঝানোর সময় আমি ইংরাজিতেও লাইন বলবো এবং সেগুলোকে বাংলায় ট্রান্সলেট করব। যারা সনেট সম্পর্কে ভালোভাবে জানতে চাও তারা ভিডিওটা আস্তে আস্তে পজ করেও শুনতে পারো। ঠিক আছে, সেই জন্য আমি ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা বলতে থাকবো, তোমরা ভালো করে শুনতে থাকবে। তো এবার চলে যাই দ্য বার্থ অফ সনেট, সনেটের জন্ম কোথায় হয়েছিল। দ্য ওয়ার্ড সনেট ইজ ডেরাইভড ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড সনেটো, উইচ মিনস আ লিটিল সং অর স্মল লিরিক। তো এই সনেট শব্দটা জন্ম হয়েছিল ইটালির একটা শব্দ সনেটো থেকে, যার মানে হচ্ছে ছোট্ট গান। ঠিক আছে, বা লিরিক। লিরিক মানে গীতিকাব্য। ঠিক আছে, গান করে যেখানে কবিতা বলা হয় এবং যার মধ্য দিয়ে লেখক তার মনের কথা প্রকাশ করে। In poetry, a sonnet has 14 lines and is written in iambic pentameter. তো আমরা এইটুকু তো শুনেইছি, ঠিক আছে, কারণ আমাদের সনেট ক্লাস 11-এও ছিল, সেখানে আমরা শুনেছিলাম যে সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, যেটাকে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। এই আয়াম্বিক পেন্টামিটার কি সেটা আমি 2 নম্বর ভিডিওতে আলোচনা করব। ইচ লাইন হ্যাজ 10 syllables এবং প্রত্যেকটা লাইনের 10টা করে সিলেবল থাকে। ইট হ্যাজ এ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড এ ভল্টা উইচ ইজ আ স্পেসিফিক টার্ম। তো এইবার তার মানে কি, সনেটের একটা স্পেসিফিক রাইম স্কিম থাকে। রাইম মানে কি? রাইম মানে হচ্ছে কবিতার লাইনের শেষে একটা শব্দ বা সাউন্ডের একটা মিল হয়। ঠিক আছে,
সেটাকে রাইম স্কিম বলা হয়। এবং এই সনেটের মধ্যে, সনেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে একটা ভল্টা থাকে, ভল্টা, VOLTA, ভল্টা। এই ভল্টার মানে হচ্ছে স্পেসিফিক টার্ন, পরিবর্তন। সেটা কি দেখি, বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেড পেট্রার্কান সনেট ইউজুয়ালি শিফটস ইটস টোন অর ফোকাস। তো বলছে যে পেট্রার্কান সনেটে 14 লাইনটা কিভাবে বিভক্ত ছিল, অক্টেভ এবং সেস্টেটে। তো অক্টেভে ছিল 8 লাইন, সেস্টেটে ছিল 6 লাইন। এই অক্টেভ থেকে সেস্টেটে যাওয়ার সময় একটা টোনের মধ্যে পরিবর্তন আসতো বা একটা থিমের মধ্যে পরিবর্তন আসতো, ঠিক আছে। এই যে আকস্মিক পরিবর্তন, এটাকে বলা হয় ভল্টা। দিস চেঞ্জ ইজ কল্ড দ্য ভল্টা অর টার্ন। সনেট হ্যাজ আ পার্টিকুলার রাইম স্কিম দো ইট ডিফার্স। তো এখনই বললাম যে সনেটের একটা রাইম স্কিম থাকে, ঠিক আছে। সেই রাইম স্কিমটা ভ্যারি করে, বাট সেটা আলাদা হয়, মানে এক একজন সনেটিয়ারের ক্ষেত্রে সেটা একটু একটুভাবে আলাদা আলাদা হয়। দ্য রাইম স্কিম ইন ইংলিশ ইজ ইউজুয়ালি AB AB CD CD EF EF GG। তো ইংরেজিতে যে সনেটগুলো লেখা হয়েছিল, মানে আমরা তো এই শেক্সপিয়ার সম্পর্কে আলোচনা করছি, কিন্তু শেক্সপিয়ার সম্পর্কে আলোচনা করার আগে যখন সনেট নিয়ে আলোচনা করবো এক্ষুনি, তো দেখবে সেখানে শুধু শেক্সপিয়ারই একমাত্র সনেটিয়ার নন ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাহিত্যে আরও বেশ অনেক কিছু সনেটিয়ার ছিল যারা সনেট লিখেছিলেন, এবং তাদের সনেটের যে স্ট্রাকচার ছিল, যেটা রাইম স্কিম ছিল, সেই রাইম স্কিমটা ছিল AB AB CD CD EF EF GG। অ্যান্ড ইন ইটালিয়ান, এবং ইটালিতে পেট্রাক যখন লিখতেন এবং পেট্রাকের যারা অনুগামীরা ছিল, তাদের সনেটের রাইম স্কিমটা ছিল ABBA ABBA CDE CDE। আবার অনেকে এই যে সেস্টেটে, মানে এই যে অক্টেভ আর সেস্টেট বিভক্ত ছিল, তো অক্টেভে যে রাইম স্কিম ছিল সেটা ছিল ABBA ABBA, আর সেস্টেটে যে রাইম স্কিমটা ছিল সেটা ছিল CDE CDE। অনেকে এই সেস্টেটে গিয়ে রাইম স্কিমটাকে চেঞ্জ করতেন এবং সেটা CDE CDE এখান থেকে হয়ে যেত CD CD CD। এবার বলবে যে স্যার কি ABCD পড়াচ্ছে, ঠিক আছে। তো আমি বললামই যে স্টাইলটা নিয়ে আমি দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। তো দ্বিতীয় ভিডিওতে যখন আমি এই সনেটটার স্টাইল নিয়ে আলোচনা করব, রাইম স্কিম নিয়ে আলোচনা করব, তখন একসঙ্গে এই ABCDEFGH, এইচ তো নেই, G অবধি, তো এর যে ফান্ডা, এর যে রহস্য, সেটা আমি তখনই ডিটেলস আলোচনা করব। তো এখন মোদ্দা কথা হচ্ছে যে সনেট, এটা যেহেতু ইটালি থেকেই আসছিল, তাই এর উৎপত্তি হয়েছে ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, এবং সনেটের একটা রাইম স্কিম থাকে এবং এর মধ্যে একটা ভল্টা থাকে। এই ভল্টা মানে হচ্ছে সেস্টেড এবং অক্টেভ, বা অক্টেভ এবং সেস্টেডের মাঝখানে যে থিমের একটা পরিবর্তন, সেটাকে ভল্টা বলে, ঠিক আছে। তাহলে এটা গেল সনেটের মানে। দ্য ফার্স্ট সনেটস ওয়ার রিটেন পসিবলি বাই গিয়াকোমো ডা লেন্টিনি নামক একজন সিলিকান লয়ার ছিলেন 1230 থেকে 1240 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় ইটালিতে। তিনি সনেটগুলো লেখা শুরু করেছিলেন, ঠিক আছে। আরেকবার বলছি, দ্য ফার্স্ট সনেটস ওয়ার রিটেন পসিবলি বাই গিয়াকোমো ডা লেন্টিনি, আ সিলিকান লয়ার, ইন অ্যাবাউট 1230 or 1240। তো আমরা কিন্তু এখন অবধি জানতাম যে পেট্রাক থেকে সনেটের উৎপত্তি হয়েছে, কিন্তু এটা একটা ভুল ধারণা। পেট্রাকের বহুদিন আগেই এই গিয়াকোমো ডা লেন্টিনি নামক একজন ইটালিয়ান লয়ার, তিনি সনেট লেখা শুরু করেন। লেটার ডেভেলপড বাই 2 আদার ইটালিয়ান পোয়েটস। এবং পরবর্তীকালে এই গিয়াকোমো ডা লেন্টিনি ছাড়াও আরও 2জন কবি এই সনেটটাকে একটু মডিফাই করেন। তারা হলেন কাভালকান্টি অ্যান্ড ডান্টে, ঠিক আছে। নামগুলো এরকম কারণ ওরা ইতালির। তো ইতালির 2জন কবি কাভালকান্টি অ্যান্ড ডান্টে, তারা পরবর্তীকালে এই সনেটটাকে আরও একটু ভালোভাবে রূপদান করতে সক্ষম হন। দ্য সনেট ওয়াজ পপুলারাইজড ইন দ্য 14th century বাই ফ্রান্সেসকো পেট্রাক। তো এইবার এই যে যার পেট্রাক, যে নামটা আমরা শুনি খুব বেশি সনেটের ক্ষেত্রে, তো এই ফ্রান্সিসকো পেট্রাক তিনি 1400 শতাব্দীতে এই সনেট ফর্মটাকে জনপ্রিয় করে তোলেন। He brought the sonnet to prominence through the poems he wrote in admiration of a woman named Laura. তো এইবার তিনি পেট্রাক নামক যে কবি বা ভদ্রলোক, তিনি বেশ কিছু লাভ পোয়েমস লিখেছিলেন, ঠিক আছে। তিনি একজন মহিলাকে ভালোবাসতেন যার নাম ছিল লরা। তার প্রশংসায় বেশ কিছু লাভ পোয়েমস লিখেছিলেন, যেই লাভ পোয়েমসগুলোর দ্বারা এই সনেট ফর্মটা প্রচণ্ড জনপ্রিয় হয়ে ওঠে। পেট্রাক wrote more than 300 Italian sonnets to Laura.
লরাকে উৎসর্গ করে পেট্রার্ক 300-রও বেশি ইটালিয়ান সনেট লিখেছিলেন। পেট্রার্ক gives no clues as to who she was, and some critics believe there was no actual Laura at all. তো এবার এই লরা বাস্তবে কে ছিল তার সম্পর্কে পেট্রার্ক কোনো ক্লুজ দেননি, কোনো হিন্ট দেননি, এবং অনেক ক্রিটিক মনে করেন যে অ্যাকচুয়ালি লরা হচ্ছে তার কল্পনার দ্বারা সৃষ্ট একটি মেয়ে, বাস্তবে লরা বলে কেউ ছিল না। Early in the 16th century, Petrarch was discovered anew by cultivated Englishmen during the reign of the Tudor king Henry VIII. তো এবার 16শো শতাব্দীতে এই পেট্রার্কের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন সেই সময়কার টুডোর কিং হেনরি এইটের রাজত্বকালে সম্ভ্রান্ত ইংরেজরা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে 16 শতাব্দীতে ইংল্যান্ডে টুডোর ডাইনেস্টি শাসন করতে আসে। মানে ইংল্যান্ডেও এক এক সময় এক একটা ডাইনেস্টি শাসন করেছিল, যেরকম ভারতবর্ষে মুঘল সুলতান, তারপরে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করে এসে ভারতবর্ষে শাসন করে, ঠিক সেরকমই ইংল্যান্ডেও এক এক সময় এক একটা ডাইনেস্টি বা রাজবংশ এসেছিল। তো হেনরি এইট ছিলেন 16শো শতাব্দীতে ইংল্যান্ডের রাজা, এবং হেনরি এইটের আগে হেনরি সেভেন ছিলেন যিনি টুডোর ডাইনেস্টি ইংল্যান্ডে স্থাপন করেন। তো এই সময় ইতালিতে এবং ইউরোপে রেনেসা বলে এক নবজাগরণ ঘটেছিল। এই রেনেসা মানে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে মানুষের মধ্যে হঠাৎ করে একটা আকস্মিক টান তৈরি হয়। তো সেই টানবশত ইংল্যান্ডেও শিল্পের প্রতি এবং সাহিত্যের প্রতি একটা প্রচণ্ড আকর্ষণ তৈরি হয়, এবং সেই আকর্ষণের বশত সেই সময় ইতালির সাহিত্যের প্রতি ইংল্যান্ডের সাহিত্যিক এবং সাধারণ পাবলিকদের মধ্যেও একটা টান আসে। ঠিক আছে, সেই টানবশতই সবাই তখন পেট্রার্কের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। Who visited Italy and eagerly assimilated the literature of the Italian Renaissance. তো এইবার বললাম এই যে হেনরি এইটের সময় কাল্টিভেটেড ইংলিশম্যানরা তারা ইটালিতে যেতেন, এবং ইটালি থেকে তারা বিশেষ করে বিভিন্ন লেখক, বিশেষ করে পেট্রার্কের যে চিন্তাধারা সেগুলোকে তারা ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। স্যার থমাস হোয়াইট অ্যান্ড দ্য আর্ল অফ সুরে ওয়ার দ্য ট্রু পায়োনিয়ার্স অফ দ্য সনেট ইন ইংল্যান্ড। তো এবার ইংল্যান্ডে সনেট লেখাটা শুরু হয় স্যার থমাস হোয়াইট অ্যান্ড আর্ল অফ সুরে, এই দুজন লেখকের হাত ধরে। তারাই ছিলেন ইংল্যান্ডে সনেটের পায়োনিয়ার বা প্রদর্শক, পথ প্রদর্শক। লেটার 3 other names emerged before the emergence of Shakespeare as a sonneteer. তো পরবর্তীকালে এই থমাস হোয়াইট আর আর্ল অফ সুরের পরবর্তীকালে এবং শেক্সপিয়ার আসার আগে আরও 3 জন সনেটিয়ারের নাম উঠে আসে। তারা হলেন দে ওয়ার সিডনে, ড্যানিয়েল অ্যান্ড স্পেন্সার। তো তারা ছিলেন সিডনে, ড্যানিয়েল অ্যান্ড স্পেন্সার নামক 3 জন সনেটিয়ার। এবার চলে আসি উইলিয়াম শেক্সপিয়ারের বায়োগ্রাফিতে, মানে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু জানবো আমরা। উইলিয়াম শেক্সপিয়ার ডিউরিং দ্য রেইন অফ এলিজাবেথ ওয়ান, রেইন মানে বৃষ্টি না, ঠিক আছে, রেইন মানে এখানে রাজত্ব। তো এলিজাবেথ, এই যে হেনরি এইটের পরবর্তীকালে এলিজাবেথ ওয়ান তিনি সিংহাসনে বসেন, এবং তিনিও টুডোর ডাইনেস্টিটি ছিলেন। ঠিক আছে, তো এবার যখন এলিজাবেথ ওয়ান সিংহাসনে বসেন, তো সেই সময় উইলিয়াম শেক্সপিয়ার তিনি কি করেছিলেন? ইউটিলাইজ দ্য সনেট ইন লাভ পোয়েট্রি অফ হিজ ওন, এমপ্লয়িং দ্য সনেট স্ট্রাকচার ইনভেন্টেড বাই সুরে। তো এইবার ইংল্যান্ডে যখন আর্ল অফ সুরে বা থমাস হোয়াইট যখন সনেট লেখা শুরু করেন, তারা কিন্তু হুবহু পেট্রার্কের পথ প্রদর্শন করেননি। মানে ব্যাপারটা হচ্ছে যে পেট্রার্ক সনেট প্রচলন করেন, যখন তিনি প্রচলন করেন তখন সনেটের একটা থিম আর একটা স্ট্রাকচার ছিল। এবার পরবর্তীকালে তার অনুগামীরা তাকে অনুসরণ করেছেন, আবার কেউ কেউ কিছু কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছেন। যখন সনেট ফর্মটা ইংল্যান্ডে আসলো, ইংল্যান্ডে আসার পরে আর্ল অফ সুরে তিনি কিছু কিছু চেঞ্জেস স্ট্রাকচারের দিক থেকে সনেটের মধ্যে এনেছিলেন, এবং শেক্সপিয়ার তার লাভ পোয়েট্রি লেখার সময় তিনি পেট্রার্কের স্ট্রাকচার ফলো না করে আর্ল অফ সুরের স্ট্রাকচারটাকে ফলো করে তিনি তার সনেট লেখা শুরু করেন, এবং সেটা শুরু করেন কখন? কুইন এলিজাবেথ ওয়ানের রাজত্ব সময়। This structure, known as the English or Shakespearean sonnet, consists of 3 quatrains and a concluding couplet. তো যেই স্ট্রাকচারটা শেক্সপিয়ার শুরু করেন, মানে জনপ্রিয় করেন, শুরু করেছিলেন আর্ল অফ সুরে, সেই স্ট্রাকচারটি পরবর্তীকালে ইংলিশ অথবা শেক্সপিয়ান সনেট নামে পরিচিত হয়।
এবং এখানে আমরা অক্টেভ আর সেস্টেট পাবো না, এখানে আমরা পাবো 3টে কোয়াট্রেন যেগুলো 4টা লাইন নিয়ে গঠিত হয় এবং একটা কনক্লুডিং কাপলড যেটা 2 লাইন নিয়ে গঠিত হয়। দ্য রাইম স্কিম ইজ সিম্পল AB AB CD CD EF EF GG ফরম্যাট। এবং আমি যে বলেছিলাম একটু আগে রাইম স্কিম, সেই রাইম স্কিম যেটা শেক্সপিয়ার ফলো করা শুরু করেন সেটা হচ্ছে AB AB CD CD EF EF GG ফরম্যাট। এবং আমি অবশ্যই এইটাকে ব্যাখ্যা করব নেক্সট ভিডিওতে, যখন আমি শালাই কম্পেয়ার টু সামাসডের স্টাইল নিয়ে আলোচনা করব। দ্য এফেক্ট ইজ লাইক গোয়িং ফর আ শর্ট ড্রাইভ উইথ দ্য ভেরি ফার্স্ট ড্রাইভার। তো এইবার মজার জিনিস হচ্ছে যে এই যে AB AB CD CD EF EF GG ফরম্যাট, এই ফরম্যাটে যখন আমরা সনেট পড়ি তখন আমাদের একটা অনুভূতি হয়। অনুভূতিটা কেমন দেখো, লাইক গোয়িং ফর আ শর্ট ড্রাইভ উইথ আ ভেরি ফাস্ট ড্রাইভার। শর্ট ড্রাইভ কেন বলছে? 14 লাইনে কবিতা, তো শুরু করলে শেষ হয়ে যাবে। তো যেরকম আমরা যদি কোথাও বের হই, গাড়ি নিয়ে বের হই, এমন ড্রাইভারের সঙ্গে বেরোলাম যে ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালায় এবং আমরা যাব কোথায়, অল্প অল্প পথ যাব, ঠিক আছে? তো বলছে একটা দ্রুতগামী ড্রাইভারের সঙ্গে একটা শর্ট ড্রাইভে বের হওয়ার মতো অভিজ্ঞতা। দ্য ফার্স্ট লাইন্স ইভেন দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন আর ইন লো গিয়ার। এবং যখন গাড়ি চালানো হয়, শুরু করা হয় গাড়ি, তখন লো গিয়ার দিয়ে স্টার্ট করা হয়। তো প্রথম যে আমরা ফার্স্ট কোয়ার্ট্রেনে যখন প্রথম 4 লাইন পড়বো তখন মনে হবে যেন গাড়িটা লো গিয়ারে আছে। দেন দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড অ্যাক্সেলারেট শার্পলি। তারপরে হঠাৎ করে 2 আর 3 নম্বর কোয়ার্ট্রেনে যখন পৌঁছে যাই তখন মনে হচ্ছে যে গিয়ারটা বাড়লো, গাড়ি অ্যাক্সেলারেট হলো। অ্যান্ড আইডিয়াস অ্যান্ড মেটাফোর্স ফ্ল্যাশ পাস্ট। এবং যেভাবে রাস্তা দিয়ে গাছপালা দ্রুত পার হয়ে যায়, ঠিক সেইভাবেই এই 2 আর 3 নম্বর কোয়ার্ট্রেনে পৌঁছানো মাত্র লেখকের আইডিয়াস এবং তার মেটাফোর্স জিনিসটা কি সেটাও আমি নেক্সট ভিডিওতে বোঝাবো, সেগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। অ্যান্ড দেন দেয়ার ইজ এ সাডেন থ্রটলিং ব্যাক অ্যান্ড ওয়ান গ্লাইডস টু আ স্টপ ইন দ্য কাপলড। এবং তারপরে হঠাৎ করে গাড়ি যখনই স্পিড নেওয়া শুরু করে তখনই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই, মানে সনেট তার কাপলডে পৌঁছে যায়, যেখানে হঠাৎ করে সমস্ত ধারণা সমাপ্তি ঘটে, ঠিক আছে? তো এইভাবে সুন্দর করে মানে সনেটটার মধ্য দিয়ে গাড়ি একটা চালানোর একটা সুন্দর এখানে বর্ণনা আমরা দেখলাম। তো এইবার শেক্সপিয়ার এবং পেট্রার্ক সনেটিয়ার্সদের মধ্যে, পেট্রার্ক সনেটিয়ার্স মানে যে সমস্ত সনেটিয়াররা পেট্রার্ককে ফলো করে সনেট লেখা শুরু করেন, ঠিক আছে? তো এবার সেই অনুগামীদের মধ্যে ইতালিতে তো ছিলই, এমনকি ফ্রান্স, নেদারল্যান্ড এবং আমাদের ইংল্যান্ডেও অনেকে ছিল যারা পেট্রার্ক সনেট স্টাইলটা ফলো করে লেখা শুরু করেন এবং এদেরকে একত্রিত পেট্রার্ক সনেটিয়ার্স বলা হয়। এবার শেক্সপিয়ার আর পেট্রার্ক সনেটিয়ার্সদের মধ্যে কি কি পার্থক্য ছিল সেটা নিয়ে একটু আলোচনা করবো। দ্য থিম অফ দ্য কনভেনশনাল পেট্রার্ক সনেট ইজ লাভ। তো এবার পেট্রার্ক সনেটের যারা এই ধরনের সনেট লিখেছেন তাদের মূল বিষয় হচ্ছে লাভ ও ভালোবাসা। দ্য লেডি লাভ বি ইট লরা ইন দ্য সনেটস অফ পেট্রার্ক অর স্টেলা in Sidney's sonnet sequence Astrophel and Stella, or Elizabeth Boyle, Spenser's wife, in his sonnet sequence Amoretti, or Lady Pembroke, Daniel's neighbor, in Daniel's sonnet sequence Delia, is particularly made the chief attraction of the world, and her virtue and beauty are emphasized. অনেক বড় লাইন, আমি এটা টুকরো করে বুঝাই। এবার যেটা বললাম যে পেট্রার্ক সনেটের মেন বিষয় হচ্ছে লাভ। এবার এই লাভ মানে কি, মানে হচ্ছে এই সনেটগুলোতে কোনো একজন লেডি লাভকে উদ্দেশ্য করে সনেটগুলো অ্যাট্রিবিউট করা হয়েছে, ওই সনেটগুলো লেখা হয়েছে, ডেডিকেট করা হয়েছে। তো এইবার আমরা পেট্রার্কের ক্ষেত্রে সেই মেয়েটা ছিল লরা, যার সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি। তারপরে যখন সিডনে লেখা শুরু করলেন, সিডনের যে সনেট সিকোয়েন্স ছিল তার নাম ছিল অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। তো সিডনের এই সনেট সিকোয়েন্সের মধ্যে তিনি স্টেলা নামক একটি মেয়েকে নিয়ে লিখেছেন, ঠিক আছে? তারপরে স্পেন্সার তার সনেট সিকোয়েন্স অ্যামোরেট্টি যার নাম, তার মধ্যে তিনি তার নিজের স্ত্রী এলিজাবেথ বয়লিকে নিয়ে লিখেছেন। অন্যদিকে ড্যানিয়েল তার সনেট সিকোয়েন্স যার নাম ডেলিয়া, সেখানে তিনি তার একটি প্রতিবেশী মেয়ে লেডি পেমব্রোককে নিয়ে লিখেছিলেন। এবং এরা সবাই তাদের সনেটের মধ্যে এই মেয়েগুলোকে আকর্ষণের মেন কেন্দ্রবিন্দু হিসেবে দেখিয়েছেন এবং তাদের সৌন্দর্য, তাদের গুণগুলোকেই এখানে জোর দেওয়া হয়েছে। At the same time, varied moods of love, its passion and pain, longing and frustration are presented here, as the thoroughly dedicated lover is often the victim of his attachment to a lovely but rather unresponsive lady. এবার মজার জিনিস হলো যে এই সনেটগুলোতে
ভালোবাসা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু শুধু ভালোবাসা মানে শুধু আনন্দ দেখানো হয়নি। ভালোবাসার যত রকম মুড থাকে, ঠিক আছে, তার মধ্যে যন্ত্রণাও থাকে, তার মধ্যে ফ্রাস্ট্রেশনও থাকে, সবই এখানে দেখানো হয়েছে। তার কারণ হচ্ছে যে এই সনেটগুলোতে যেই লাভারগুলোকে দেখানো হয়েছে, মানে কবি তার নিজেদের কথাই বলছেন, এখানে সমস্ত লাভারই হচ্ছে একটা জিনিসের শিকার, সেটা হচ্ছে তারা কেউ তাদের লেডি লাভকে জীবনে পাননি, বাস্তবে তারা পাননি, ঠিক আছে। এবং সেই জন্য তারা সবাই তাদের লেডি লাভকে আনরেসপন্সিভ হিসাবে দেখিয়েছেন, মানে কেউ তাদের ভালোবাসায় সাড়া দেয়নি। তো যেহেতু ভালোবাসা সাড়া দেয়নি, সেহেতু তাদের সনেটের মধ্যে ভালোবাসার সঙ্গে সঙ্গে ভালোবাসার যন্ত্রণাও লুকিয়েছিল। However, Laura is the inspiration for the theme of the English sonnet. তো এই পেট্রাকের এই লরাই ছিল সমস্ত পেট্রাকেন সনেটিয়ার্সদের যে থিম, মানে লাভ থিম, সেটার কেন্দ্রবিন্দু। The focus of love within Petrarchan sonnets contains a unique contrast with Shakespeare's. তো এইবার এই যে Petrarchan sonnets গুলোর মধ্যে আমরা যে লাভ দেখতে পারি, এই লাভটা শেক্সপিয়ারের লেখা সনেটগুলোর মধ্যে বা তাদের সঙ্গে একটা বিশেষ পার্থক্য বহন করে। Unlike the Petrarchan sonnets or that of other Elizabethan sonnetiers, Shakespeare's sonnet sequence, including 154 sonnets, is divided between his two lovers. তো এইবার যেভাবে পেট্রাকেন সনেটসগুলোতে বা কুইন এলিজাবেথের সময় যেরকম ড্যানিয়েল সিডনি স্পেন্সার যারা পেট্রাকেনকে ফলো করে লিখেছিলেন, তাদের সনেটগুলোর মধ্যে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে লেডি লাভ, ঠিক আছে। অন্যদিকে শেক্সপিয়ারের সনেট সিকোয়েন্স, যার মধ্যে প্রায় 154টা সনেট ছিল, সেগুলো দুজন লাভারের মধ্যে বিভক্ত। তার মানে কি, মানে পেট্রাকেন সনেটিয়ার্সরা একজনকে নিয়ে লিখতেন, কিন্তু শেক্সপিয়ার লিখেছিলেন দুজনকে নিয়ে। সনেটস 1 to 126 ফর আ মেল। এবার এই 154টা সনেটের মধ্যে 1 থেকে 126 নম্বর অবধি, মানে টোটাল 126টা সনেট তিনি লিখেছিলেন একটা ছেলেকে নিয়ে। অ্যান্ড সনেটস 127 to 152 ফর এ ফিমেল। এবং 127 থেকে 152 নম্বর অবধি তিনি সনেট লিখেছিলেন একজন মেয়েকে নিয়ে। দ্য ফার্স্ট টু আ ফেয়ার ইউথ অ্যান্ড দ্য সেকেন্ড টু আ ডার্ক লেডি। তো এইবার যে তার মানে তার সনেটগুলো বিভক্ত ছিল দুটি ধারায়। একটি ধারার মধ্যে তিনি একটা সুন্দর যুবককে দেখিয়েছেন, এবং দ্বিতীয় ধারাটায় তিনি একজন ফিমেলকে বা মহিলাকে দেখিয়েছেন, কিন্তু সেই মহিলাটা ছিল একটি ডার্ক লেডি। এবং তার এই দ্বিতীয় সনেট সিকুয়েন্স বলা হয় যে সেগুলো একটি ডার্ক লেডিকে নিয়ে লেখা। Petrarch's sonnets in opposition are focused solely on one lover, Laura. তো এখানে বললামই যে পেট্রাকের সনেট এবং পরবর্তীকালে যারা লিখেছিল পেট্রাককে ফলো করে, তাদের সবার সনেটের কেন্দ্রবিন্দু ছিল একজন লেডি লাভার, যে কোনো একজন মহিলা হবে, ঠিক আছে। পেট্রাকের ক্ষেত্রে সে লরা ছিল, বাকিদের ক্ষেত্রে অন্য কেউ ছিল। Moreover, like Petrarch's Laura, the addresses of the Elizabethan sonnetiers are female. এবার আরেকটা মজার জিনিস হচ্ছে যে পেট্রাক এবং তার ফলোয়াররা সবাই লিখেছিলেন কোনো ফিমেলকে নিয়ে, ঠিক আছে। শেক্সপিয়ার কপিজ দ্য ফিমেল লাভ ইন পেট্রাকস পোয়েট্রি উইথ দ্য বিলাভেড ইউথ হু ইজ ক্রিয়েটেড, চেরিশড, অ্যাডোর্ড অ্যান্ড ইটারনাইজড। এবার শেক্সপিয়ার তার সনেট লেখার সময় তিনি পেট্রাকের সেই লাভটাকে কপি করলেন ঠিকই, কিন্তু লাভটাকে কপি করলেন কার জন্য? একজন যুবকের জন্য, যেই যুবককে তিনি তার সনেটে তৈরি করেছেন, তাকে বড় করেছেন এবং তাকে যথেষ্ট মানে অ্যাডোর, মানে তাকে ভালোবেসেছেন এবং তাকে তার সনেটের মধ্যে দিয়ে ইটারনাইজ বা চিরন্তন করে রেখেছেন, অমর করে রেখেছেন। আফটার দ্য ফেয়ার ইউথ, দ্য ডার্ক লেডি ব্রিংস আ কমপ্লিটলি অপোজিট লিটারারি ফিগার ইনটু প্লে। তো এবার প্রথম পার্থক্য আমরা দেখলাম যে শেক্সপিয়ার কোনো মহিলাকে নিয়ে না লিখে তিনি লিখেছেন একটা পুরুষকে নিয়ে, এটা গেল প্রথম পার্থক্য। এবং দ্বিতীয় পার্থক্য যে যখন তিনি মহিলাকে নিয়ে লেখলেনও, সেই লেখাটা ছিল কাকে নিয়ে? একটা ডার্ক লেডিকে নিয়ে লেখা, যে ডার্ক লেডি সাহিত্যে একটা নতুন ধারা নিয়ে আসলো সনেটের ক্ষেত্রে। দ্য ডার্ক লেডি ইজ নেইদার বিউটিফুল নর অনেস্ট। তো এইবার পেট্রাকেন সনেটগুলোতে যে লেডি লাভকে নিয়ে লেখা হতো, সে প্রেমিকদের ভালোবাসাকে প্রত্যাখ্যান করতো ঠিকই, কিন্তু তারা ছিল সবাই সুন্দর এবং ভার্চুয়াস, ঠিক আছে, তারা ছিল অনেস্ট। কিন্তু শেক্সপিয়ারের তৈরি করা এই ডার্ক লেডি, সে সুন্দরও না এবং সে সত না। শি ইজ ডার্ক অ্যান্ড হ্যাজ দ্য ক্যারেক্টার অফ এ স্লাট, অ্যাজ শি ডাজ নট মাইন্ড শেয়ারিং হার বেড উইথ আউটসাইডার্স, ইভেন শেক্সপিয়ার্স ইয়াং ফ্রেন্ড হিজ প্যাট্রন। এবার মজার জিনিস হলো যে যাকে নিয়ে শেক্সপিয়ার লিখেছেন এই ডার্ক লেডি, সে ছিল
প্রস্টিটিউট টাইপের, এবং সে দেখতে যেরকম কুৎসিত ছিল তার চরিত্রও ছিল কুৎসিত, এবং সে লেখকের সঙ্গে বেড শেয়ার করেছেন, এবং যখনই তিনি লেখকের প্যাট্রন মানে যাকে নিয়ে শেক্সপিয়ার সনেটগুলো লিখেছেন সেই বন্ধুকে দেখা মাত্র তার এই ডার্ক লেডি তার বন্ধুর সঙ্গেও বেড শেয়ার করতে রাজি হয়ে যায়। তো এইভাবে আমরা একটা অদ্ভুত একটা নতুন জিনিস শেক্সপিয়ারের সনেটে দেখতে পারি। শি ডিসপ্লেস অ্যাসপেক্টস কন্ট্রারি টু লরা। তো এইবার যেই চরিত্রটা ডার্ক লেডির মাধ্যমে শেক্সপিয়ার তুলে ধরেছেন সেই চরিত্রটা পুরোপুরিভাবে লরার থেকে আলাদা। মানে লরা মানে এখানে লরাকে শুধু একটা মেয়ে হিসেবে দেখবো না, আমরা সমস্ত পেট্রার্ক সনেটিয়ার্স যারা তাদের লেডি লাভকে নিয়ে লিখেছেন সেই লেডি লাভগুলো রিপ্রেজেন্টেটিভ হলো লরা। তো এই তাদের তৈরি করা এই ফিমেল চরিত্রের ঠিক উল্টো হচ্ছে শেক্সপিয়ারের তৈরি করা এই ডার্ক লেডি। One point that Shakespeare made while writing about the Dark Lady is a satirical comment on Petrarch's love. তো এবার একটা কমেন্ট শেক্সপিয়ার করেছিলেন, ঠিক আছে, তার ডার্ক লেডি নিয়ে। সেই কমেন্টটা পড়লে আমরা দেখব যে পেট্রার্ক তার সনেটে যেভাবে ভালোবাসাকে দেখিয়েছেন, মানে তার লেডি লাভ লরাকে দেখিয়েছেন, তার উপর একটা ব্যঙ্গাত্মক কমেন্টের মতো শোনা যাবে শেক্সপিয়ারের বলা এই কমেন্টটা। ঠিক আছে, কমেন্টটা কি? My mistress' eyes are nothing like the sun. Coral is far more red than her lips red. তো বলেছেন যে আমার মিস্ট্রেস মানে ডার্ক লেডি তার চোখগুলো সূর্যের মতো সুন্দরও না এবং তার ঠোঁটগুলো কোরালের মতো লালও না। তো এই লাইন দুটোর মধ্য দিয়ে শেক্সপিয়ার এখানে বোঝাচ্ছেন যে তার ডার্ক লেডি এবং পেট্রার্কের লরা তাদের মধ্যে কত আকাশ পাতাল তফাৎ।